নমস্কার। আবার আপনাদের সঙ্গে এসেছি আমি বিশ্বজিৎ। আজকে আবার এসআইআর নিয়ে দুই চারটি কথা বলবো। ইউটিউবে যে ভিডিও দেখছি তার প্রত্যেকটি ভিডিওয় ফর্ম ফিল আপ সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু ডকুমেন্টগুলি শুধু একটু ছুঁয়ে চলে যাওয়া হচ্ছে। ডকুমেন্টটি এখানে আসল। একটা কথা আছে, ডকুমেন্ট কথা বলে। আপনি আমি এরা কেউ নই, ডকুমেন্টই আসল। ফলে নির্বাচন কমিশন যে 11 দফা ডকুমেন্টের কথা বলেছে, এই ডকুমেন্টের পরিচয় এবং ডকুমেন্টগুলি কি জিনিস সেগুলো আমাদের আরো ভালো করে জানতে হবে। আমি জানি আপনারা সবাই খুব উদ্বিগ্ন, আমি নিজেও এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। আমি শুধু ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য ভিডিও করছি না, যেহেতু আমাকেও এসআইআর হলে এর মধ্য দিয়ে যেতে হবে, ফলে আমি প্রত্যেকটা কাগজপত্র, খুঁটিনাটি, ফর্ম ফিল আপ সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করছি। আমি যা জেনেছি, যা বুঝেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এসআইআর নিয়ে আমি আগে যে ভিডিও করেছি তাতে আমি ফর্ম ফিল আপের পার্টটাই বেশি দেখিয়েছি, ডকুমেন্টগুলি অত সুন্দরভাবে আলোচনা করতে পারিনি, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আজকে আমি শুধু ডকুমেন্টের উপরেই ভিডিও বানাতে চাইছি, প্রত্যেকটা ডকুমেন্ট ধরে ধরে আলোচনা করব। আপনারা ডকুমেন্টগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নিন এবং ডকুমেন্টগুলি চিনে নিন। এই ডকুমেন্টগুলি হয়তো আপনার বাড়িতে আছে, আপনি বুঝতে পারছেন না। আর প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকলে এসআইআর এ কিন্তু অনেক প্রবলেমের মধ্য দিয়ে পড়তে হবে। নির্বাচন কমিশন যে 11টি ডকুমেন্টের কথা বলেছে, আমরা সেই প্রত্যেকটি ডকুমেন্ট ধরে ধরে আলোচনা করছি। আপনারা একটু মন দিয়ে দেখুন বা শুনুন। 1 নম্বরটা দেখুন। 1 নম্বরে আছে এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি, পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ। অর্থাৎ এর বাংলা করলে যেটা দাঁড়াচ্ছে, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশন ভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ। অর্থাৎ এর থেকে বুঝতে পারছি যে যারা কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের এমপ্লয়ি বা পাবলিক সেক্টরের এমপ্লয়ি যারা পেনশন পায়, সেই পেনশনের কাগজ, এই কাগজেও কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের জন্ম তারিখ এবং জন্মস্থানের উল্লেখ থাকে। 2 নম্বরে দেখুন এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট issued in India by government, local authorities, bank, post office, LIC, PSU prior to 1/7/1987। এর মানে করলে যেটা দাঁড়াচ্ছে, 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র। অর্থাৎ এই কর্তৃপক্ষগুলো যে নথিপত্র, পরিচয়পত্র বা শংসাপত্র প্রদান করেছেন, সেখানেও কিন্তু উক্ত ব্যক্তির জন্মের তারিখ এবং জন্মস্থান উল্লেখ আছে। 3 নম্বর দেখুন বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। এর মানে করলে যেটা দাঁড়াচ্ছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ। অর্থাৎ সাধারণভাবে আমরা যাকে বার্থ সার্টিফিকেট বলে থাকি। 4 নম্বর দেখুন পাসপোর্ট। এই পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত বলার কিছুই নেই, আপনারা এ বিষয়ে পুরোটাই জানেন। 5 নম্বরে আছে মেট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দি রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটিস। অর্থাৎ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট, স্বীকৃত বোর্ড দ্বারা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা অ্যাডমিট, যেখানে জন্ম তারিখ উল্লেখ করা আছে, অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যেখানেও জন্ম তারিখ উল্লেখ করা আছে। 6 নম্বরে আমরা যাব। দেখুন এই ডকুমেন্ট সম্পর্কে কি বলা আছে। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট স্টেট অথরিটি। অর্থাৎ উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। অর্থাৎ আপনি যে অঞ্চলে বসবাস করছেন, সেই অঞ্চলে আপনি স্থায়ীভাবে বসবাস করছেন, আপনি স্থায়ী বাসিন্দা, রাজ্য সরকারের যে কোনো কর্তৃপক্ষ সেই শংসাপত্র যদি আপনাকে প্রদান করে, সেখানেও আপনার জন্মস্থান, জন্ম তারিখ উল্লেখ থাকবে। 7 নম্বর দেখুন ফরেস্ট রাইট সার্টিফিকেট।
এটার মানে বন অধিকার সার্টিফিকেট। এটা কাদের থাকে? এটা সকলের থাকে না, বিশেষ করে যারা উপজাতি সম্প্রদায় পুরুলিয়া, জঙ্গলমহল, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বসবাস করে তাদের বন অধিকার সার্টিফিকেট প্রদান করে সরকার। সেই সার্টিফিকেটেও উপযুক্ত জন্ম তারিখ এবং জন্মস্থানের উল্লেখ থাকে, সেই কাগজটিও এখানে গ্রহণযোগ্য। 8 নম্বর দেখুন, ওবিসি, এসসি, এসটি or any caste certificate issued by the competent authority, মানে হচ্ছে অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র। এবার আমরা যাব 9 নম্বরে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, জাতীয় নাগরিক পঞ্জি। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি আমাদের এখানে হয়নি, হয়েছে আসামে। আসামের ক্ষেত্রে এই সার্টিফিকেটটি অ্যাপ্লিকেবল। 10 নম্বর দেখুন, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই দি স্টেট লোকাল অথরিটি, অর্থাৎ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, অর্থাৎ পরিবারের জন্মপঞ্জি। সেই জন্মপঞ্জি যদি রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ অনুমোদন করে তখনই সেটি এখানে গ্রাহ্য করা হবে। 11 নম্বর, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। বিষয়টি কেমন? কোনো সরকারি কর্মচারী সরকারের কাছ থেকে এরকম জমি বা ঘর পেয়ে থাকেন, তাদের একটি সার্টিফিকেট প্রদান করেন সরকার। সেই সার্টিফিকেটেও উক্ত ব্যক্তির জন্ম এবং জন্মস্থানের বৃত্তান্ত থাকে। এছাড়াও যারা উদ্বাস্তু 71 সালের আগে বা 71 সালের পরে ভারতে এসেছিলেন, এরকম অনেক উদ্বাস্তু আছে। কলকাতা এবং বিভিন্ন জেলায় উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছে, সেই সমস্ত কলোনির কাগজপত্র তাদেরকে প্রদান করা হয়েছে। সেই কাগজপত্রেও জন্মস্থান এবং জন্ম তারিখের বৃত্তান্ত আছে, সেই কাগজগুলিও এখানে গ্রহণ করা হবে। 12 নম্বর, সুপ্রিম কোর্ট একটি বিশেষ কাগজের অনুমোদন দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশনকে। এই কাগজটি হলো আধার কার্ড। এই কার্ডটি অনুমোদনের ফলে প্রত্যেকের কাজ অনেকটা সোজা হয়ে যাবে বলে আমার মনে হয়, কেননা উপরে উল্লিখিত 11টি ডকুমেন্ট প্রত্যেকের কাছে আছে বলে মনে হয় না। প্রসঙ্গক্রমে এটাও বলা দরকার যে এই 11টি ডকুমেন্ট কিন্তু প্রত্যেকের জন্য লাগবে না, কারো একটি বা দুটি বা তিনটি ডকুমেন্ট বয়স অনুযায়ী, জন্মের তারিখ অনুযায়ী লাগবে। প্রত্যেকটি ডকুমেন্ট সম্পর্কে আমি আপনাদের সবিস্তারে জানালাম। আপনারা ডকুমেন্টগুলি চেনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আমি যেহেতু শুধুমাত্র ভিডিও বানানোর জন্য নয়, নিজের প্রয়োজনের জন্য এই ডকুমেন্টগুলি নিয়ে ঘেটাঘেটি নাড়াচাড়া করছি, ফলে অনেকটাই জানতে পেরেছি। আপনাদের এসআইআর সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় বা কোনো কাগজ সম্পর্কে বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।